আজকে বাংলাদেশ জামাত ইসলামী যে কাজটা করছে সেটা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র ব্যর্থ হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান নেতৃত্বে সর্বপর্যায়ের নেতৃবৃন্দ সে কাজ করেছে। আমি আজকে স্যালুট জানাই বাংলাদেশ জামাত ইসলামীর ডাক্তার শফিকুর রহমানকে। তিনি বয়সে বৃদ্ধ হইতে পারে কিন্তু তরুণ। প্রত্যেক শহীদ পরিবারের কাছে তিনি গিয়েছেন, শহীদ পরিবারকে তিনি নিজের পরিবার হিসেবে তিনি গ্রহণ করে নিয়েছেন। বিপ্লবের পরে শহীদ পরিবারের স্মৃতিগুলো নিয়ে, শহীদদের আকাঙ্ক্ষার কথাগুলো নিয়ে স্মারক বের করেছেন। 11 খণ্ডের স্মারক, সেটা ইংরেজিতে অনুবাদ হয়েছে, সেটা আরবিতে অনুবাদ হয়েছে এবং সারা দুনিয়াব্যাপী আজকে জুলাই বিপ্লবের কথা, গণহত্যার কথা সেটাগুলো ছড়িয়ে পড়েছে এবং সেটা হচ্ছে আজকে পার্মানেন্ট কাজ। এবং ঈদের সময় প্রত্যেক শহীদ পরিবারের জন্য তিনি উপহার পাঠিয়েছেন, কুরবানির জন্য উপহার পাঠিয়েছেন। তা আমরা আশা করব বাংলাদেশ জামাত ইসলাম যেভাবে জুলাই বিপ্লবকে ধারণ করছে, ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে দায়িত্বশীল এবং জনশক্তিতে যেভাবে জামাত ইসলামী শহীদ পরিবারের ধারা ধারা যাচ্ছে, আমরা আশা করব বিপ্লবের সুবিধাভোগী অন্যান্য যারা আছে তারা শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করবে এবং এই গণভোটের জনরায়কে বাস্তবায়ন করে একটা ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য তারা কাজ করবে। আমরা সবাই বলছি আমরা এই কৃতিত্ব নিব না। এটা কাজ কে করলো? যে মরে গেল সে করলো? কিন্তু একটা একা ইন্ডিভিজুয়াল একটা জায়গায় দাঁড়িয়ে আত্মত্যাগ করেছে, তাকে ত্যাগের জন্য ডাক দিল কে? এই প্রশ্নে সুরাহা করতে হবে। এই সন্তানের পিতার দাবি কাউকে না কাউকে করতে হবে। কেউ মানলো কি মানলো না সেটা দেখার বিষয় না। আমাকে বলতে হবে, জামাত ইসলামকে পরিষ্কার করে বলতে হবে এই বিপ্লবের একমাত্র ধারক জামাত ইসলামী। কে কি বললো জানার দরকার নাই। উনাকে বলবেন স্থপতি, উনাকে বলবেন মাস্টার মাইন্ড, উনাকে বলবেন মনে পিছনে ছিল। কেন রে ভাই? আমরা তো ভিলেনকে চিনি, রাবণকে তো আমরা চিনি। রাবণ শেখ হাসিনা আজকে এখনো কথা বলে। আর এই রাবণের যে পতনের পরে যিনি ভাগিদার হয়েছেন, যিনি হালুয়া রুটি খাচ্ছেন, তিনি কিছু বলেন না। তিনি বলেন আগামীকালকে নাকি শেখ হাসিনার বক্তব্য ভারতে বসে দিলে সম্পর্ক নষ্ট হবে ভারতের সঙ্গে, ভাসুরের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে। আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন। আমার বিনীত অনুরোধ, জুলাইয়ের 2 বছর বিপ্লবের চলে যাচ্ছে, আজকে 2 বছর পরিসমাপ্তি হচ্ছে। আমরা তো কথা বলেছি, আমরা তো পিছনের সারি লোক ছিলাম না। আমরা অ্যাক্টিভ রোল প্লে করি, প্রকাশ্যে হোক গোপনে হোক। তারেক সাহেবের সঙ্গে তো আমাদের লাস্ট কথা হয়েছে, আমার কথা হয়েছে। উনি কি বলেছেন আমি জানি না। শেখ হাসিনার পতনের ব্যাপারে ওনার 4 তারিখের মন্তব্য কি আমার চেয়ে বেশি কেউ তো জানে না, বিকজ ওনার সঙ্গে আমার কথা হয়েছে। কাজে আমি বিনয়ের সঙ্গে ডক্টর শফিকুর রহমান সাহেবকে অনুরোধ করব, স্যার সময় আসছে, দাবিদার হন, দাবি করেন। এত নায়ক দেওয়া হবে না, একজন মহানায়ক দরকার যার পিছনে আমরা কাতার বন্দী হব। আমরা গতবার শুধু নেতৃত্বের কারণে আমরা পিছিয়ে গেছি। আগামীতে আপনি সময় নেন, ঘোষণা দেন এই জুলাই বিপ্লব শেখ হাসিনাকে সরানো ছাড়া জামাত ইসলামের সামনে আর কোনো গত্যন্তর ছিল না। কাজে শেখ হাসিনাকে সরানো হয়েছে, তার কৃতিত্ব জামাত ইসলামের ডক্টর শফিকুর রহমানের। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাঠ পর্যায়ের সমন্বয় করা, প্রতিদিনের কর্মসূচি প্রণয়ন করা, বিভিন্ন অংশীজনদের সাথে দেশীয় এবং আন্তর্জাতিক স্টেক হোল্ডারদের সাথে যোগাযোগ করা, অফলাইনের মাধ্যমে সারা দেশব্যাপী আমাদের আন্দোলনকে ছড়িয়ে দেওয়া, গণহত্যা এবং শিশু হত্যার ডকুমেন্টেশনগুলো সারা দুনিয়াব্যাপী ছড়িয়ে দেওয়া এবং এই ডকুমেন্টেশনগুলো ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আমাদের বর্ডারের সেম ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া এবং আমাদের প্রথম সারি সমন্বয়কদের মধ্যে বিভিন্ন ধরনের গ্রুপিং, ওই গ্রুপিং তাদেরকে ওই সময় শান্ত করে আন্দোলনকে সঠিক পথে পরিচালিত করা, এই সকল ঘটনার প্রবাহগুলো আমরা আজকে আমাদের যেই বইটির মোড়ক উন্মোচিত হচ্ছে সেখানে আপনারা পাবেন। আমরা আশা করছি ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ দলিল হবে এই বইটি। এবং এই বিপ্লব নিয়ে আমরা আশা করেছিলাম বাংলাদেশের যারা বিপ্লবের ফসলভোগী আছে, সুবিধাভোগী আছে, তারা এই বিপ্লবকে ধারণ করে এই বিপ্লব জুলাই বিপ্লবের উপর তারা কাজ করবে। কিন্তু আমরা অবাক হয়েছি আজকে বিপ্লবের ফসলভোগ করে 2 বছর আমরা পার করছি। বাংলাদেশ জামাত ইসলামী এবং জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এবং তার নেতৃত্বে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি এবং দায়িত্বশীলরা শহীদদেরকে নিয়ে যে পরিমাণ কাজ করেছে, অন্যান্য রাজনৈতিক দলের বিশেষ করে আজকে যারা ক্ষমতায় আছে, আমরা যদি বিএনপির কথা বলি,
সে জায়গায় তারা, আমাদের কাছে মনে হচ্ছে তারা জুলাই বিপ্লবকে সঠিকভাবে ধারণ করছে না। আজকে বিপ্লবের 2 বছর পার হচ্ছে, এখন পর্যন্ত জুলাই স্মৃতি মিউজিয়াম তারা চালু করতে পারেনি। তারা বলে আমরা বিপ্লবকে ধারণ করি। তাহলে বিপ্লবকে যদি ধারণ করেন, তাহলে জুলাই স্মৃতি মিউজিয়াম প্রস্তুত অবস্থায় থাকার পর কেন আপনারা চালু করতে পারছেন না? এবং আমরা একই সাথে দেখতে পাচ্ছি এই শহীদ পরিবারগুলো আস্তে আস্তে বিচারের জন্য ঘুরছে, কিন্তু বিচারের নামে আমরা দেখতে পাচ্ছি যারা খুনি তাদেরকে আজকে বিভিন্ন জায়গায় দায় মুক্তি দেওয়া হচ্ছে এবং তাদেরকে সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন দপ্তরে, অধিদপ্তরে তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে। জুলাই বিপ্লব এমনি এমনি হয়ে গেছে এটা মনে করলে ভুল করা হবে। এমনি এমনি জুলাই বিপ্লব হয়েছে? এমনি এমনি প্রায় ১,৫০০ লোক জীবন দিলেন। জাতিসংঘের হিসাব অনুযায়ী ১৪০০ জন শহীদ হয়েছে। এখনো অনেক স্ত্রী তার স্বামীর লাশ খুঁজছে, অনেক মা তার ছেলের সন্ধান করছে। তার কারণ ট্রাকে করে যাদের লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে এদের সঠিক পরিসংখ্যান তো এখনো আমাদের কাছে নেই। শোনা যায় গণকবর দেওয়া হয়েছে, সেটারও পরিসংখ্যান সঠিকভাবে আমাদের কাছে নেই। সেই হিসেবে আমরা ধরতে পারি শহীদের সংখ্যা প্রায় ২,০০০-এর কাছাকাছি হবে। আহত হয়েছে, পঙ্গু হয়েছে, চোখ হারিয়েছে, সারা জীবনের জন্য এমন পঙ্গু হয়েছে আর জীবনে কোনোদিন দাঁড়াইতে পারবে না, এদের সংখ্যা ৩০ থেকে ৩৫,০০০। তো এই লোকগুলি এমনি এমনি জীবন দিয়ে দিল, এমনি এমনি আহত হলো, এমনি এমনি পঙ্গু হলো। এজন্য জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবকে অবশ্যই ধন্যবাদ জানাইতে হবে। যে কাজটি সরকার পারেনি সে কাজটি ওনার নেতৃত্বে হয়েছে। এই ১৪০০ জন শহীদেরই তালিকায় ইতিমধ্যেই একদম বায়োডাটা সহ, বাড়িঘর সহ, বছর সহ কোথায় শহীদ হয়েছে যেটা ইতিমধ্যেই লিপিবদ্ধ করা হয়েছে, আপনারা আজকে শুনেছেন। এবং বাংলার পাশাপাশি আরবি এবং ইংরেজি ভাষায় সেটা অনুবাদ করা হয়েছে। যেটা ৫৬ বছরের স্বাধীনতার সংগ্রামের ইতিহাসে বহু সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু আজ পর্যন্ত মুক্তিযুদ্ধের কতজন লোক শহীদ হয়েছে এই তালিকা প্রণয়ন করা হয় নাই। যার কারণে আপনারা দেখবেন এই গত ফ্যাসিবাদী সরকারের আমলে, মানে মুক্তিযুদ্ধ ৭১ সালের পরে জন্মগ্রহণও করছেন এরকম লোকও মুক্তিযোদ্ধা হিসেবে ভাতা গ্রহণ করছে, এখনও করছে। এর পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা হয়েছে। ওনারা মুক্তিযোদ্ধা মন্ত্রী বলছেন যে ওনারা এবার আসল তালিকা করবেন। আমরা দোয়া করি ৫৬ বছর পরে হলেও যদি আসল তালিকা হয়, অন্তত জীবিত যারা আছে মুক্তিযোদ্ধা তাদের তালিকাটা প্রকাশিত হওয়া উচিত। আর আমরা পার্লামেন্টে বলেছি যে না, তালিকা হইতে হবে, তবে তালিকা হইতে হবে প্রকৃত মুক্তিযোদ্ধাদের। দলীয় বিবেচনায় কোনো তালিকা করা যাবে না। তার মুক্তিযুদ্ধ কোনো দলীয় বিবেচনায় হয় নাই, এবং তেমনিভাবে জুলাই বিপ্লবও দলীয় বিবেচনায় হয় নাই। এজন্য আজকের এই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন। শহীদ যারা হয়েছেন তারাই হলেন মূল স্টেক হোল্ডার। তাদের কারণেই এই বাংলাদেশ, তাদের কারণেই আমরা আজকে এই মিলনায়তনে কথা বলার সুযোগ পেয়েছি। আমরা তো 16.5 বছর এই প্রেস ক্লাবই আসতে পারি নাই। এই রাস্তায় দিনের বেলায় প্রকাশ্যে আসা কঠিন ছিল আমাদের জন্য। যাদের জীবন, রক্ত, পঙ্গুত্ব বিনিময়ে আমরা স্বাধীনভাবে আজকে এই মিলনায়তনে বক্তব্য রাখতেছি, কথা শুনতেছি, সাংবাদিকরাও আসতে পারছেন। কাজেই এই বিপ্লবের যদি স্টেক হোল্ডার যদি নির্ধারিত করতে হয়, 1 নম্বর হবে শহীদ এবং শহীদ পরিবারের লোকের। সম্মানিত সুধীমণ্ডলী, ভাই এবং বন্ধুগণ, জুলাই বিপ্লব কিভাবে হয়েছে এইটা বলতে গেলে তো অনেক সময় লাগবে, কারণ আমার পুরো চিত্রটা আমার চোখের সামনে ভাসছে। তার কারণ জামাত ইসলামের পক্ষ থেকে একটি কমিটি করে দেওয়া হয়েছিল এই জুলাই বিপ্লব এটাকে গাইড করার জন্য, এবং সারা দেশের জামাত শিবির সহ জনগণ যাতে নামে পড়ে, আমার দায়িত্ব ছিল সেই কমিটির।
কাজে আমার চোখের সামনে পুরো সিনারিটা ভাসছে। 1 তারিখে জামাতকে যখন নিষিদ্ধ করা হলো, তারপরে আমরা কি পরিকল্পনা করলাম, তারপরে 2 তারিখে মাঠে কি হলো, 3 তারিখে কি হলো, আজকের এই 4 তারিখ ছিল, কার্যত 4 তারিখেই সরকারের পতন হয়ে গেছে। 4 তারিখে পুলিশ, র্যাব, বিডিআর, ছাত্রলীগ, আওয়ামী লীগ, হুন্ডা লীগ যত লীগ আছে সবাই মিলেই কিন্তু সম্মিলিতভাবে আন্দোলনকারীদের উপর ঝাঁপিয়ে পড়ছিল। কিন্তু আপনারা জানেন কার্যত কোনো হামলাই কাজে লাগে নাই। সবচেয়ে বেশি লোক শহীদ হয়েছে 4 তারিখে, বেশি মানে ম্যাক্সিমাম ধরতে হবে 4 তারিখে সারা দেশে। এবং একটা জায়গা থেকেও আন্দোলনকারীদেরকে তারা সরাইতে, লাশের পর লাশ পড়ে গেছে। কিন্তু যার কারণে আপনারা শুনেছেন, বলা হয়েছিল, একজন পুলিশ কর্মকর্তা বলছিলেন একটা গুলিতে একজন মানুষ মারতে কয়টা গুলি লাগে, এটা একটা কথা বলছিলেন ওই সময়। একটা মরে আর কেউ যায় না। এটার কারণ কি ছিল? লাশের পর লাশ পড়ছে কিন্তু মিছিলকে পিছে হটানো যায় নাই। কাজেই এই যোদ্ধাদেরকে আপনাকে একেবারে সংখ্যাগরিষ্ঠতার জোরে অথবা ক্ষমতার জোরে সবাইকে বাদ দিয়ে দিবেন? ইতিহাস কিন্তু কাউকে ক্ষমা করে না। ইতিহাস কাউকে ক্ষমা করে না। একটা দলের মহাসচিব বলছিলেন, আন্দোলনকারীদেরকেই বলছিলেন, যে এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এটা কি অস্বীকার করতে পারবেন? পার্লামেন্টে আমরা বলছি, কিন্তু অস্বীকার করে নাই যে আমি এটা বলিনি, বলছেন। এখন বাংলাদেশের এই যে বিপ্লবটা হলো, এটা কি এক দলের পরিবর্তে আর এক দলকে ক্ষমতায় আনা? আমার মনে হয় এই পয়েন্টে যদি গণভোট নেওয়া হয়, শতকরা 99% ভোট পড়বে হলো যে শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য মানুষ জীবন দেয় নাই। রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের জন্য ছাত্ররা জীবন দিয়েছে, মানুষ জীবন দিয়েছে, রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য জীবন দিয়েছে। আর সেই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন, রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের জন্যই গণভোট হয়েছে। এখন গণভোটের রায় বাতিল করে দিলেন, আশ্চর্য লাগে। আমি দেখি আমাদের দেশের বড় বড় বুদ্ধিজীবীরা চুপচাপ থাকে। কেন চুপচাপ আছেন? সংসদের এবং সরকারি দলের সিনিয়র মন্ত্রীরা একজন বলছেন যে জনগণ বুঝে ভোট দেয় নাই। আচ্ছা বলেন, জনগণ কি বুঝে ভোট দেয় নাই? জনগণ কি পাগল আপনাদের মতো? সবাই বুঝে শুনে ভোট দিয়েছে। যারা জীবন দেওয়ার জন্য রাজপথে নেমেছে, ফেজিবাদকে বিদায় করেছে, ওরা কি না বুঝে রাজপথে নেমেছে? বুঝে শুনে রাজপথে নেমেছে। আবার আর একজন খুব পাওয়ারফুল মন্ত্রী, সব মন্ত্রণালয় প্রক্সি দেয়, তিনি বলছেন যে আমরা একটু অভিনয় করছেন, পার্লামেন্টে বলছি। আপনি অবাক হয়ে যাবেন যে আমরা নির্বাচন আদায় করার জন্য আমরা একটু অভিনয় করে গণভোটের জন্য আমরা রাজি হয়েছি। তাদেরকে কি বলা যাবে বলেন তো দেখি? আমি ওই শব্দ কাউকে বলতে চাই না, তবে প্রতারক যে বলা যাবে এটা বলা যায়। কি যায় কি না বলে? তার জাতির সাথে আপনারা প্রতারণা করেছেন। তার মানে গণভোটের এই রায় যে আপনারা মানবেন না, এটা আপনাদের আগেই আপনাদের চিন্তা ছিল। গণভোটের পক্ষে ভোট চায়নি তারা, হার পক্ষে চেয়েছে। এই গণভোট বাতিল করে দেওয়া হয়েছে সংখ্যাগরিষ্ঠতার জোরে। খুন অধ্যাদেশ জারি করা হয়েছিল, এটা বাতিল করা হয়েছে। মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করা হয়েছে। স্বাধীন দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ বাতিল করা হয়েছে। সুপ্রিম কোর্টের স্বাধীন সচিবালয়, যেটা সবার দাবি ছিল, এটাও বাতিল করা হয়েছে। কেন এগুলো বাতিল করলেন কেন? তার মানে সরকার আবার আগের সরকারের মতো ফেসিবাদী কায়দায় দেশ পরিচালনা করতে চায়। আমি এর আগেও অনেক জনসভায় বলছি, ফেসিবাদী কায়দায় বাংলাদেশের যদি কেউ দেশ পরিচালনা করার স্বপ্ন দেখেন, অতীতের ফেসিবাদী সরকারের বিদায় যেভাবে হয়েছে আপনাদের বিদায় সেভাবেই হবে। এটা কেউ ঠেকাইতে পারবে না। বাংলাদেশের জনগণ অলওয়েজ সবসময় অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে সময় মতো মাঠে নেমেছে। কাজেই এবারও নামবে। কাজেই
আমাদের নেতা, বিরোধী দলীয় নেতা বলছেন আর একটা বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে। কাজেই বাংলাদেশের মানুষ যারা জুলাই বিপ্লব করেছে তারা এখনো বেঁচে আছে। এজন্য আমি আজকের এই অনুষ্ঠানে আমি সরকারের কাছে আহ্বান জানাবো, ফ্যাসিবাদের দোসর সরকারের ভিতরে বাইরে যেখানে আছে তাদেরকে চিহ্নিত করতে হবে, গ্রেপ্তার করতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। 2, ফ্যাসিবাদের যিনি মূল নায়িকা, প্রধান খুনি, তার সহ বেশ কিছু নেতার রায় ইতিমধ্যেই ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড ঘোষণা করেছে। এই রায় কার্যকর করার কার্যকর উদ্যোগ নিতে হবে, তাদেরকে দেশে ফিরে আনতে হবে। আমাদের নেতাদের সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামারুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসেম আলী সহ আমাদের যে সকল নেতাদেরকে প্রহসনের বিচার করে ফাঁসি দেওয়া হয়েছে, একদিনের মাথায় ফাঁসি কার্যকর করা হয়েছে। আজকে রায় হয়েছে, আগামীকাল রিভিউর ডেট দিয়েছে, দিনের বেলা রিভিউ রিজেক্ট হয়ে গেছে, রাতের বেলা ফাঁসি কার্যকর হয়ে গেছে। কিন্তু এখন কেন দেরি করা হচ্ছে? কাকে খুশি করার জন্য দেরি করা হচ্ছে? জনগণ এটা অবশ্যই ভালো করেই বোঝেন। তবে একথা পরিষ্কার, প্রতিবেশীদেরকে খুশি করে যারা ক্ষমতায় 41 সাল পর্যন্ত থাকতে চেয়েছিল, তাদের চাইতে আপনারা বেশি আস্থাভাজন হইতে পারবেন না। কিন্তু তারা কিন্তু ক্ষমতায় থাকতে পারেন নাই, জনগণের গুতায় পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কাজেই আমি আর ওই দিকে না বাড়িয়ে আমি বলবো, অবিলম্বে জুলাই অধ্যাদেশ আদেশ যেটা, এটা কার্যকর করতে হবে, গণভোটের রায় কার্যকর করতে হবে। আমাদের নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন গণভোটের রায় কার্যকর হবে, আজ হোক কাল হোক। গণভোটের রায় কার্যকর করার জন্য জনগণ সরকারকে বাধ্য করবে আগামী দিনে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা রেখে আবারও এই বই যারা লিখেছেন, সম্পাদনা করেছেন আমাদের প্রফেসর বেলাল এবং তারেক শামসুল আরেফিন, উভয় প্রফেসরকেই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকের অনুষ্ঠানের আয়োজকদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে সবাইকে আবারও সালাম জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।